হ্যালো ক্লাস। আচ্ছা, আজকের হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারেন্স চ্যাপ্টারের আমি প্রিপারেশনগুলো সব করিয়ে দিয়েছি আগের লেকচারে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে এদের কিছু প্রপার্টিস অ্যান্ড কিছু রিয়াকশনস। ঠিক আছে, কিছু কেমিক্যাল প্রপার্টিস, কিছু ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড কিছু রিয়াকশনস। ওকে, তাহলে প্রথমে স্টার্ট করছি ফিজিক্যাল প্রপার্টি দিয়ে। ফিজিক্যাল প্রপার্টি, যেটাকে বাংলায় বলা হয় কি ভৌত অবস্থা, অর্থাৎ জিনিসটাকে দেখতে কেমন, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন, ঠিক আছে, সেটা কি জলে দ্রবীভূত হয় কি হয় না, তার বন্ড লেন্থ কেমন, এইসব নিয়ে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, তাও মোটামুটি যে কটা পয়েন্ট ডিসকাস করার কথা সেগুলো করে দিচ্ছি। প্রথমে যেটা আসছে, প্রথমে যদি ফিজিক্যাল প্রপার্টিতে প্রথমে আমি বলছি যে একটা পয়েন্ট আমি ডিসকাস করছি, সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট বা মানে আরেকটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট, ঠিক আছে। তো বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট মানে কি ওই স্ফুটনাঙ্ক গলনাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক নিয়ে ডিসকাস করতে হবে। বলছে যে নর্মাল যে অ্যালকেন থাকে, ধরো আমি বললাম যে CH3 CH2 CH3 ইথেন, আর যদি এর পাশাপাশি যদি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যদি একটা হ্যালোজেন আসে, মানে ধরো CH3 CH2X, বলছে এদের মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট মানে এদের স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক এর থেকে বেশি হয়, অ্যালকেনের থেকে বেশি হয়। ঠিক আছে, বলছে যে হ্যালো অ্যালকেন্সের স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক বা বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট তারা কি হয়, অ্যালকেনের থেকে বেশি হয়। কেন হয়, তার পিছনে কিছু কারণ আছে। প্রথম নম্বর কারণ বলছে যে ডাইপোল মোমেন্টের জন্য। ঠিক আছে, মানে কি, মানে ধরো ডাইপোল মোমেন্ট তো আমি 11-এ পড়িয়েছিলাম, জিনিসটা একটু মনে করার চেষ্টা করো। ধরো এই একটা আমি হ্যালো অ্যালকেন নিলাম, ধরো আমি বললাম যে RX, ঠিক আছে। এক্স কি করে, এক্স হচ্ছে ইলেকট্রনকে টানে, কারণ এটা হ্যালোজেন, ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রনকে টানবে, তার মানে এটা কি হবে, ডেল্টা নেগেটিভ, আর এটা হবে ডেল্টা পজিটিভ। অর্থাৎ কি, দুটো পোল তৈরি হয়ে গেল, প্লাস মাইনাসের সেপারেশন হয়ে গেল, দুটো পোল তৈরি হয়ে গেল। এবারে ধরো এর পাশাপাশি আরেকটা এরকম RX আছে, তাহলে এটাও কি ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, তাই তো। এরকম অনেক RX আছে। এবার দেখো এর যে পজিটিভ সেন্টার আর এর যে নেগেটিভ সেন্টার, প্লাস মাইনাস কি করে একে অপরকে হালকা হলেও আকর্ষণ করবে, তাহলে এদের মধ্যে কি থাকবে, একটা আকর্ষণ থাকবে বা একটা ইন্টারাকশন থাকবে। তাই কি করবে, এই যে মলিকিউলগুলো আছে এরা একসঙ্গে থাকে। ঠিক আছে, একসঙ্গে থাকার ফলে কি হবে, যদি একসঙ্গে থাকে তাহলে কি সবাই মিলে ওয়েটটা বেশি হবে, সবার ইফেক্টিভ মলিকুলার ওয়েটটা কি হবে, বেশি হবে, তাই তো। যদি এরা যদি একসঙ্গে থাকে তাহলে কি হবে, মলিকিউলার ওয়েটটা হাই হবে, হাইটাকে এই সাইন দেখাচ্ছে, বেশি হবে। আর যত বেশি মলিকিউলার ওয়েট হবে তত কি হবে, তত বেশি বয়েলিং বা মেল্টিং পয়েন্ট। অর্থাৎ জিনিসটা যত বেশি ভারী হবে সেই জিনিসটাকে তাপ দিয়ে গলাতে বা ফোটাতে বেশি তাপ লাগবে, তাই তার মেল্টিং বা বয়েলিং পয়েন্ট বেশি হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট বলছে যে যে আণবিক ভরটা বা মলিকিউলার ওয়েট, ঠিক আছে, মলিকিউলার ওয়েট, যেটাকে বা বলছি আমরা বাংলায় কি, আণবিক ভর। বলছে আণবিক ভর যদি বেশি হয় অর্থাৎ ওয়েট বেশি হচ্ছে, আর যত বেশি ওয়েট বেশি হবে তত কি হবে, তত তার বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট বাড়বে। তাহলে দেখো আমি ধরলাম নর্মাল একটা, ধরো আমি নিলাম আগেরটার মতো, ধরো CH3 নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এর সমসাময়িক কিছু আমি নিয়ে নিই, হ্যালো অ্যালকেন্স হতে পারে কি CH3 CH2F, তাই তো, CH3 CH2Cl, মানে কি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটা হ্যালোজেন ঢোকাচ্ছে, CH3 CH2Br CH3 CH2I। তাহলে দেখতে পাচ্ছ যত বেশি তোমার, দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সবারই অ্যাটমিক ওয়েটটা হাইড্রোজেনের থেকে বেশি, মানে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা ফ্লোরিন ঢুকেছে, তার মানে কি ভার হয়ে গেছে, বেশি বেশি ভর বেড়ে গেছে, অর্থাৎ মলিকিউলার ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে। আর যত বেশি মলিকিউলার ওয়েট হবে তার কি হবে, তার বয়েলিং পয়েন্ট তত বেশি হবে, তাহলে এদের বয়েলিং পয়েন্ট বেশি। এবার যদি আমি কোয়েশ্চেন করি যে
এই চারটের মধ্যে বয়েলিং পয়েন্ট কার বেশি হবে? তাহলে চারটের মধ্যে মলিকুলার ওয়েট কার বেশি? দেখো গ্রুপ 17 যদি ফলো করো তাহলে কি হবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই গ্রুপে আছে, উপর থেকে নিচে এলে কি হয়? সাইজ বাড়ে, মলিকুলার ওয়েটও বাড়ে। ঠিক আছে, তাহলে আয়োডিনের ওয়েট সব থেকে বেশি, তারপরে ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। তাহলে এর ওয়েট বেশি মানে কি? তাহলে এর ওয়েটটা সব থেকে বেশি হবে, তারপরে এর, তারপরে এর, তারপরে এর। অর্থাৎ এর কি হবে? মেল্টিং বা বয়েলিং পয়েন্টটা সব থেকে বেশি হবে, তারপরে এটা, তারপরে এটা। মানে এটাতে আমি ট্রেন্ডে যদি লিখি যে মেল্টিং বা বয়েলিং পয়েন্ট অর্ডার, অর্থাৎ মেল্টিং বা বয়েলিং পয়েন্টের ক্রমানুসারে সাজাও। ঠিক আছে, বাংলায় বললে কি হবে তাহলে? সব থেকে বেশি CH3 CH2I is greater than CH3 CH2Br is greater than CH3 CH2Cl is greater than CH3 CH2F। ক্লিয়ার? কেন? কারণ এর মলিকুলার ওয়েটটা সব থেকে বেশি। যদি মলিকুলার ওয়েট বেশি হয় তাহলে কি হবে? তোমার মেল্টিং বা বয়েলিং পয়েন্টটা বেশি হবে। আচ্ছা, মলিকুলার ওয়েট যে এত কিছু বললাম, মলিকুলার ওয়েট বেশি হলে কেন বেশি হচ্ছে? তার একটা কারণ আছে, সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট বলছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। অর্থাৎ একটা ফোর্স আছে যেটা বলা হয় ভ্যান ডার ওয়াল ফোর্স। সেই ফোর্সটা কি হয়? যত বেশি মলিকুলার ওয়েট হবে, মলিকিউলার ওয়েট বা বাংলা লিখলে কি হবে? বাংলা লিখে ফেলো আণবিক ভর। মলিকিউলার ওয়েট যত বেশি হবে তার কি হবে? ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ বাংলায় লিখলে বলবে ভ্যান ডার ওয়ালের আকর্ষণ বল। বাংলা লিখে ফেলো সঙ্গে সঙ্গে, ভ্যান ডার ওয়ালের আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে আণবিক মানে ভর বা মলিকুলার ওয়েট যত বেশি হবে তত বেশি ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন হবে। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি? যে এই RX গুলো পরস্পরের কাছাকাছি চলে আসবে। যত কাছাকাছি আসবে তারা একত্রিত হয়ে তত বেশি ভারী হবে। আর আমি কি বলেছি? মলিকুলার ওয়েট যত বেশি হবে তত কি হবে? তত তোমার বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টটা বেশি হবে। ঠিক আছে, তাহলে মলিকুলার ওয়েট যদি বেশি হয় তাহলে তার জন্য কি হয়? তার জন্য ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হয়। তার ফলে কি হয়? তার ফলে এই মলিকিউলগুলো কাছাকাছি চলে আসে, কাছাকাছি এসে একসঙ্গে কি হয়? মানে কাছাকাছি এসে একসঙ্গে একটা বেশি ওয়েট দেয়, মলিকুলার ওয়েটটা বেশি হয়ে যায়। যত বেশি ওয়েট বেশি হবে তত কি হবে? ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। ঠিক আছে, তাহলে আমি ধরো আমি বললাম যে এইটা CH3Cl। ঠিক আছে, আচ্ছা CH3 CH2Cl, CH3 CH2 CH2Cl, CH3 CH2 CH2 CH2Cl, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড আর বিউটাইল ক্লোরাইড। এই চারটের মধ্যে আমি যদি বলি যে মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট কার বেশি বলো? আচ্ছা, চারটের মধ্যে কার্বন সংখ্যা কার বেশি? এর কার্বন সংখ্যা বেশি, হাইড্রোজেন সংখ্যা বেশি, তার মানে কি? এর ভর বেশি। সব ক্ষেত্রে তো ক্লোরিন আছে, তাহলে এর ভর বেশি। যার ভর যত বেশি, যার মলিকুলার ওয়েট যত বেশি হবে, তার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে, তার মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট তত বেশি হবে। তাহলে দেখো কার্বন সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে কি? ওয়েট কমে যাচ্ছে। যত কম ওয়েট তত কম ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, তত কম মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট। ক্লিয়ার? ঠিক আছে, আমি নেক্সট পেজে গেলাম। নেক্সট আমি একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এটাও একটু শিখে রাখো। বলছে CH3 CH2 CH2 CH2Br। ওকে, আচ্ছা আরেকটা বলছে CH3 CHBr CH2 আচ্ছা ঠিক আছে CH2 CH3।
ঠিক আছে, CH3 CHBr CH2 CH3। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, এইখানে বিয়ারের জায়গায় তুমি করো CH3 আর এইখানে করো বিয়ার। এইটা এই বন্ডের সঙ্গে CH3 অ্যাটাচ আছে, এই বন্ডের সঙ্গে বিয়ার অ্যাটাচ আছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা করছি কি, CH3 C CH3 CH3 বিয়ার। ধরো আমি তিনটে এক্সাম্পল দিয়েছি, এই তিনটের মধ্যে বলেছি যে কার মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বেশি হবে, বলো দেখি কি হবে। আচ্ছা এখানে তো প্রথমে কি দেখবে, মলিকুলার ওয়েট চেক করবে, দেখো দেখি মলিকুলার ওয়েট সেম কিনা। দেখো সবগুলো তো সমান সংখ্যক কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে। হাইড্রোজেন সমান 3 3 6 3 9, 3 3 6 3 9, 9টা, ঠিক আছে। আচ্ছা ব্রোমিনো একই আছে, মানে এদের মলিকুলার ওয়েট সমান। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে গঠন। এটা কি গঠনগত সমবায়বতা পড়িয়েছিলাম, গঠনগত সমবায়বতা বা স্ট্রাকচারাল আইসোমারিজম, তাই তো। তাহলে এদের গঠনটা আলাদা আছে। এবার যদি এরকম তিনটে যদি দিয়ে দেয়, তারপর যদি বলে যে কার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এদের মধ্যে কার বেশি হবে আর কার কম হবে, কি করে করবে? বলছে এদের মধ্যে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট এটার বেশি হবে, তারপর এটা, তারপর এটা। কারণটা কি? বলছে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা কি? সেটা হচ্ছে এরিয়া অফ দ্য মলিকিউল, বা বলতে পারি অণুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। অর্থাৎ যে অণুটা যত বেশি জায়গা জুড়ে থাকবে তার মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট তত বেশি হবে। অর্থাৎ আমি যদি বলি যে এরিয়া যত বাড়বে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট তত বাড়বে। বোঝা গেল? যত ক্ষেত্রফল বাড়বে তত কি হবে, তার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বাড়বে। এই যে আমি এটা দিকে অ্যারো দিয়ে দিচ্ছি, মানে কি বাড়বে, এটা তোমরা লিখে ফেলো, বাংলায় লিখলে লিখতে পারো, ইংলিশে লিখলে হায়ার দ্য এরিয়া হায়ার উইল বি দ্য মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, ঠিক আছে। হায়ার দ্য এরিয়া হায়ার উইল বি দ্য মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই তিনটে, দেখো এইটা কি হয়েছে, এটা ছোট জায়গার মধ্যে দেখো নিজেকে সীমাবদ্ধ করে নিয়েছে। কার্বন তিন দিকে তিনটে মিথাইল গ্রুপ, একটা গ্রুপ, মানে একটা ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এটা একটু বড় হয়েছে, আর এটা দেখো পুরো ছড়িয়ে আছে, মানে পুরো স্ট্রেট লাইন। মানে এটা স্ট্রেট লাইন থেকে কি একটা যেমন উঠে গেছিল, এখানে যেমন দুটো উঠে চলে এসছে, এটা পুরো বড় একটা না লম্বা একটা চেন স্ট্রেট লাইন। তাহলে এর কি হবে, এর এরিয়া অফ সারফেস বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি হবে। আর এর যদি ক্ষেত্রফল বেশি, তার মানে কি এর মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টটা বেশি হচ্ছে। তার কারণটা হচ্ছে, আচ্ছা এটা কেন হচ্ছে, এরিয়া যত বাড়বে, বলে দিই এরিয়া যত বাড়বে তত কি হবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বা ভ্যান ডার ওয়ালের আকর্ষণ বল তত বাড়বে। এরিয়া যত বাড়বে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন তত বাড়বে, আর তত বেশি মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট হবে, ঠিক আছে। কোনো একটা মলিকুলে যদি এরিয়া বেশি হয়, ক্ষেত্রফল বেশি হয়, তার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে মানে কি, তারা কাছাকাছি চলে আসবে, কাছাকাছি এসে তাদের আণবিক ভরটা বেশি হয়ে যাবে। যদি আণবিক ভরটা বেশি হয়ে যায় তাহলে কি হবে, তাদের মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টটা বাড়বে, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে আসছে একটা পয়েন্ট, সেটাকে বলছে সলিউবিলিটি, বা যেটাকে বলে দ্রাব্যতা, ঠিক আছে। সলিউবিলিটি বা দ্রাব্যতা বলছে, তুমি যদি একটা নাও হ্যালো অ্যালকেন, ধরো আমি নিলাম যে আর এক্স, কি দেখেছিলাম, এ হ্যালোজেন যেহেতু টানছে মানে কি পোল তৈরি করছে, মানে এটা বলতে পারো পোলার। বাট এর পোলারিটি এতটাও বেশি না যে এ পোলার দ্রাবক বা জলে দ্রবীভূত হতে পারবে। অর্থাৎ সলিউবিলিটি ওয়াটারে বা জলে এরা দ্রবীভূত হয় না। কেন হয় না, দেখো জলও তো পোলার সলভেন্ট বা ধ্রুবীয় দ্রাবক, এরাও দেখো পোলার ধ্রুবীয়, বাট এদের পোলারিটি এতটাও বেশি না যে এরা জলে দ্রবীভূত হতে পারবে, ঠিক আছে। তাহলে জলে এরা দ্রবীভূত হয় না, কোথায় দ্রবীভূত হয়, নন পোলার
নন পোলার সলভেন্টে বা যেটাকে বলছে অধ্রুবীয় দ্রাবক। তাহলে এরা হচ্ছে কি অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। যেমন তুমি বলতে পারো কি অ্যালকোহলে হতে পারে, ঠিক আছে, আচ্ছা ইথারে হতে পারে, যেটাকে ইথার বলে, ইথারে হতে পারে, আচ্ছা ক্লোরোফর্মে হতে পারে, ক্লোরোফর্মের সংকেত কি CH, Cl3, ঠিক আছে, ক্লোরোফর্মে হতে পারে, কার্বন টেট্রাক্লোরাইডে হতে পারে, ঠিক আছে। মানে এইরকম বিভিন্ন রকম নন পোলার যে সমস্ত সলভেন্ট আছে তাতে এই আমাদের হ্যালো অ্যালকেনসগুলো দ্রবীভূত হয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট পয়েন্ট আসছি, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, চলো ডিসকাস করে দিই। বন্ড লেন্থ বা বলতে পারো বন্ধন দৈর্ঘ্য। কার বন্ধন দৈর্ঘ্য? এই যে আর এক্সটা আছে না, এই যে বন্ডটা, এই বন্ডটার দৈর্ঘ্য কার বেশি হবে কার কম হবে, ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে বললাম CH3F, CH3Cl, CH3Br, CH3I। যদি বলছে এই চারটের মধ্যে কার বন্ধন দৈর্ঘ্যটা বেশি হবে, কি বলবে? আচ্ছা দেখো তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওপর থেকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, উপর থেকে নিচে নামছে, সাইজ বাড়ছে, যার সাইজ যত বেশি, মানে ধরো এখানে এটা ধরো আয়োডিনের সাইজ এত বড় হয়ে গেছে, ঠিক আছে, পাশাপাশি এইটা আছে, এই ধরো আমার কার্বনটা আছে, এর সাইজটা এরকম ধরো, তাহলে এর সেন্টার থেকে এন্ড সেন্টার ডিস্টেন্স কতটা বেশি হবে? ব্রোমিন একটু ছোট, তাহলে কার্বন যদি এখানে কাছাকাছি থাকে এটা একটু কম হবে, ক্লোরিন আরও ছোট আরও কম, ফ্লোরিন আরও ছোট আরও কম। তাহলে যার সাইজ বড় হবে তার সঙ্গে কার্বনের যে ডিস্টেন্সটা বেশি হবে, তাই বন্ড লেন্থ বেশি। তাহলে তাহলে কি এইটা 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 কার বন্ড লেন্থ? এই যে CRX এর, মানে দেখো এই যে আরটা মানে কি, আর এর মধ্যে তো মানে কি অ্যালকিল গ্রুপগুলো আছে, সেই অ্যালকিল গ্রুপগুলো কার্বনের সাথে এক্স এর বন্ধন, মানে ধরো আমি বললাম যে CH3 মানে কি CH এই বন্ডটা, এই যে বন্ডটা, এই বন্ডের ডিস্টেন্সটা কার বেশি হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখা গেল কি যার সাইজ বেশি তার সঙ্গে কার্বনের বন্ধন ডিস্টেন্স বেশি। তাহলে কি 1 নম্বর কি পয়েন্ট বলতে পারো? সাইজ বাড়লে বন্ড লেন্থ বাড়বে। 2 নম্বর পয়েন্ট কি বলতে পারি একটু অরবিটালের দিক থেকে। অরবিটাল আমি তোমাদের পড়িয়েছি আগে হাইব্রিডাইজেশন 11-এ, কি যে আয়োডিন যেহেতু বড় তাহলে আয়োডিনের অরবিটালের সাইজও বেশি, কার্বনের তো অরবিটাল তো একটাই, কি 2p অরবিটাল, তাই তো, আর আয়োডিনের সাইজ তো বড়, যত সাইজ দেখো এই ধরো আমার একটা কার্বন আর এখানে ধরো হ্যালোজেন আছে, তাহলে যত সাইজ বড় হবে হ্যালোজেনের তার অরবিটালের সাইজ তত বড় হবে। কার্বনের একটা সাইজ আমি করে দিই এই আর এই, ধরো ফ্লোরিন এসছে, ফ্লোরিন এলে দেখো সাইজটা মোটামুটি সেম, তাহলে কি মোটামুটি যদি সেম হয় একই রকম দুজন, তাহলে বেশি ওভারল্যাপ হবে, যত বেশি ওভারল্যাপ হবে তত কাছাকাছি আসবে, যত বেশি ওভারল্যাপ হবে তত কাছাকাছি আসবে, আর যত কাছাকাছি আসবে তত বন্ড ডিস্টেন্স ছোট হয়ে যাবে। এবারে এক্সের জায়গায় আবার আমি দিলাম যে ব্রোমিন, ধরো ক্লোরিন, সাইজ বড় হয়ে যাচ্ছে মানে কি অরবিটাল একটু বেশি বড় হয়ে যাচ্ছে, মানে কি হালকা হালকা এর সাথে মিস ম্যাচিং হচ্ছে, তার মানে যত সাইজ বড় হবে তত এরা কি ম্যাচিং ঠিকঠাক হবে না, আর যত ম্যাচিং ভালো হবে না তত কি তাদের মধ্যে ওভারল্যাপ ভালো হবে না, যত কম ওভারল্যাপ হবে তত বেশি বন্ড ডিস্টেন্স হবে। তাহলে আয়োডিনের ক্ষেত্রে দেখো খুব বড় হয়েছে অরবিটালটা, খুব বড় অরবিটাল মানে তার কি হবে সাইজ যদি খুব বেশি হয়ে যায় তাহলে কি হবে এদের মধ্যে ভালো ওভারল্যাপ হবে না, যদি ওভারল্যাপ ভালো না হয় তাহলে কি হবে, যদি ওভারল্যাপ ভালো না হয় তাহলে বন্ড ডিস্টেন্সটা বাড়বে। তাহলে 2 নম্বর কি বলতে পারো অরবিটাল ওভারল্যাপ মিসম্যাচিং, ঠিক আছে। তাহলে যত অরবিটাল ওভারল্যাপ মিসম্যাচিং বেশি হবে বন্ড লেন্থ তত কি হবে কম হবে, যত মিসম্যাচিং বেশি হবে, ভুল বললাম বেশি হবে,
তাহলে যত মিসম্যাচিং বেশি হবে, অর্থাৎ যত বেশি বড় সাইজ হবে অরবিটালের, তত কম ওভারল্যাপ হবে, আর যত কম ওভারল্যাপ হবে তত বেশি বন্ড লেন্থ বাড়বে, বন্ধন দৈর্ঘ্যটা বাড়বে। ক্লিয়ার? ঠিক আছে, উল্টাই পজ করে দেখে নাও জায়গাটা। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে, এবার আমি করলাম কি, এবার আমি কিছু কেমিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করি। ঠিক আছে, কি কিছু কেমিক্যাল প্রপার্টি, বা যেটাকে বলা হচ্ছে কিছু রাসায়নিক ধর্ম নিয়ে। বলছে এরা না, মানে আমাদের হ্যালো অ্যালকেনসগুলো, এরা সাবস্টিটিউশন রিয়াকশন দেখায়। কি রিয়াকশন দেখায়? সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন কি পড়িয়েছিলাম 11-এ, মনে করো, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া 11-এ পড়ানো ছিল। কি কি ছিল? কত রকম হয়? 4 রকমের, SN1, SN2, SNI, SNAR, তাই তো? এটা কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ফার্স্ট অর্ডার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন সেকেন্ড অর্ডার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইন্ট্রামলিকুলার, এটা কি মানে যেটা মলিকুলের মধ্যেই হবে। আর এটা কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, এটা কি ফার্স্ট অর্ডার, এটা এই রিয়াকশনের অর্ডার 1 হয়, এই রিয়াকশনের অর্ডার হচ্ছে 2 হয়। পড়েছিলাম তো। কি হয় SN1-এ? শর্টকাট একটু তাও বলে দিচ্ছি আমি। কি হয়? ধরো এরকম একটা কম্পাউন্ড থাকে, মানে আমার ধরো এই হ্যালো অ্যালকেন, ঠিক আছে, তাহলে এই হ্যালোজেনটা আছে, এটা কি হবে? এটাও বলছে আগে বেরিয়ে যাবে। এটা যদি আগে বেরিয়ে যায় তাহলে কি হবে? আগে বেরিয়ে যাওয়া মানে কি X মাইনাস হয়ে বেরিয়ে গেল, তাহলে R প্লাস তৈরি হলো। R প্লাসটাকে কি বলছে? কার্বো ক্যাটায়ন। এবার এই R প্লাসে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। নিউক্লিওফাইল কাকে বলে? যাদের নিউক্লিয়াসের উপর আকর্ষণ থাকে, অর্থাৎ এরা যেহেতু নেগেটিভ হতে হবে, তাহলে এদেরকে নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে অলরেডি, মানে কি প্লাস চার্জ থাকে, তাহলে কি এদের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ হতে হবে, তাই তো? মানে নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিওফিলিক মানে কি? ফিলিক মানে কি? ফিলিসিটি মানে কি? তার প্রতি টান। তাহলে এরা এদেরকে তাহলে কি হবে? মাইনাস হতে হবে। এরা কি? নিউক্লিওফিলিক। ঠিক আছে, তাহলে এ কি করবে? এবার এখানে অ্যাটাক করবে, করে আর ধরো আমি নিউ করলাম, বানালো। আচ্ছা, অ্যাটাকটা কখন করবে, কেন করবে? কিছু শর্ত আছে। বলছে এই কার্বোক্যাটায়নটাকে না, এটাকে হতে হবে অত্যন্ত স্টেবল। অর্থাৎ আমি ধরো এক্সটাকে বের করলাম, করে R প্লাস তৈরি হলো, এবারে R প্লাসকে তো মিডিয়ামে থাকতে হবে। যদি না থাকে তাহলে এ কাকে অ্যাটাক করবে? তাই না? R প্লাসটাকে তো মিডিয়ামে থাকতে হবে। যদি R প্লাস মিডিয়ামে না থাকে তাহলে NU মাইনাস কাকে অ্যাটাক করবে? এটাকে থাকতে গেলে স্টেবল হতে হবে। ধরো এটা যে আনস্টেবল হয়, ধরো এই R প্লাসটা আনস্টেবল, তখন কি করবে? সে আবার এটাকে ধরে নেবে, বলে তুই কেন পালিয়ে গেলি আমার কাছে, ধরে নেবে। মানে কি আনস্টেবল, ও কি করেছে? ছেড়ে দিয়েছে, মানে কি আমি তোমাকে ছেড়েই দিয়েছি, মানে R প্লাস হয়ে কার্বোক্যাটায়ন স্টেবল হয়ে গেল। ঠিক আছে, আমি এটা পড়িয়েছিলাম। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি করে ডিপেন্ড করে? থার্ড ডিগ্রি ইজ গ্রেটার দেন সেকেন্ড ডিগ্রি ইজ গ্রেটার দেন প্রাইমারি, পড়িয়েছিলাম তো। তাহলে যে বেশি স্টেবল হবে তার ক্ষেত্রে, যে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হবে তার ক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাটাকটা বেশি হবে, বেশি স্ট্রংলি হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমি যেটা বলছি যে SN1 মেকানিজমটা তাহলে কি হলো? তোমার কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা যত বেশি হবে তত বেশি নিউক্লিওফিলিকটা অ্যাটাক তো বেশি হবে। ঠিক আছে, আচ্ছা। আরও অনেক কিছু ছিল, সলভেন্ট ছিল, সেগুলো আমি বলছি না, সেগুলো অনেক পরে, আবার অনেকগুলো সব পড়িয়েছি আগে, তো আর বলার তো কোনো মানে হয় না। তোমরা আগের লেকচার চেক করতে পারো, যখন 11-এ যখন লেকচার আপলোড হবে, বা যারা আমার কাছে 11-এ পড়তে তারা তো পড়িয়েছি তাদেরকে। ঠিক আছে, আচ্ছা। SN2-তে কী হবে? ওখানে বলছে কি, এটা যদি RX থাকে তাহলে ওখানে নিউক্লিওফাইলটা আসবে, ও কি করবে? এর ব্যাক সাইডে অ্যাটাক করবে, মানে কার? আর এর ব্যাক সাইডে অ্যাটাক করে এক্সটাকে বের করে দেবে। মানে কি তৈরি হবে? আর NU প্লাস এক্স মাইনাস। ঠিক আছে, তাহলে আর NU প্লাস এক্স মাইনাস তৈরি হবে। আচ্ছা, এর ক্ষেত্রে এটা কেন হচ্ছে? বলছে এর ক্ষেত্রে নিউক্লিওফাইল যেগুলো আছে না, নিউক্লিওফাইল,
সেগুলো হচ্ছে কি খুব স্ট্রং হতে হবে, মানে এতটাই স্ট্রং যে ও এক্সকে বেরোনোর সময় দেওয়ার আগেই ও অ্যাটাক করবে, করে এক্সকে বের করে দেবে। আর এই রিয়াকশানটা কি, এই রিয়াকশানটার অর্ডার কত হয়, অর্ডার হয় 2, এই রিয়াকশানটার অর্ডার হচ্ছে 1, এর অর্ডার হচ্ছে 2 হয়, ঠিক আছে। আচ্ছা, এটা এই রিয়াকশানটা কার উপর ডিপেন্ড করবে, বলছে এই ঘটনাটা হওয়ার পর একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়। কি হয় ট্রানজিশন স্টেট, মানে কি, এই যে এনইউ মাইনাস অ্যাটাক করেছো, তাহলে এনইউ মাইনাস, মাঝে আছে আর, এখানে আছে এক্স, মানে এনইউ মাইনাস ঢুকছে, এক্সটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এনইউ মাইনাস অ্যাটাক করলে এখানে ডেল্টা মাইনাস ডট 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 ডট, মানে কি এটা ঢুকছে, বন্ড তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে, আর এটা কি বেরিয়ে যাচ্ছে, ডট 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 ডট, এইটা, ঠিক আছে। বলছে এই যে ট্রানজিশন স্টেটটা যদি স্টেবল হয়, অর্থাৎ এটা কি এর পরে হচ্ছে এইটা হয়, ঠিক আছে, মানে এরপরে এইটা, তারপরে এইটা, বলছে এটাকে কি বলা হচ্ছে ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট। বলছে ট্রানজিশন স্টেটটা যদি স্টেবল হয় তাহলে কি হবে, তাহলে এই রিয়াকশানটা হবে, মানে নেক্সট স্টেপে যাবে। এই স্টেপটা যদি ঠিকঠাক করে হয় তাহলে নেক্সট স্টেপে যাবে, ঠিক আছে। এর উপরে ডিপেন্ড কী কী করে, এই যে তোমার যে মাঝখানে যে কার্বন, মানে আরটা যে আছে, কার্বনটা আছে, তার অনেক ফ্যাক্টর আছে, কি স্টেরিক ফ্যাক্টর আছে, অর্থাৎ ধরো এর সঙ্গে যদি কোনো ধরো বাল্কি গ্রুপ যদি, মানে এই আরটার সময় এই যে কার্বনটা আছে এর সঙ্গে যদি কোনো বাল্কি গ্রুপ যদি থাকে তাহলে কি এটা অ্যাটাক করতে অসুবিধা হবে, মানে ট্রানজিশন স্টেটটা আনস্টেবল হবে। এগুলো সব আগে করানো আছে, আমি ডিটেলসে যাবো না। SN1 SN2 যে নোটের খাতা আছে সেগুলো তোমরা দেখে করে নিতে পারো, 11 করিয়েছি, ওই নোটের খাতাটা খুলে একবার দেখে নাও, অনেক এক্সাম্পল দেখিয়েছিলাম, ঠিক আছে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে যারা এই লেকচারটা পাচ্ছ না তাদের জন্য লেকচারটা খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে, ঠিক আছে। সেটা 11 প্লে লিস্টে আপলোড হবে, এটা 12 পড়াচ্ছি, তো আমি 12টা এটা ভেবেই পড়াচ্ছি যে তোমাদের 11টা এটা জানা আছে, যখন 11 যখন ভিডিও আপলোড করবো তখন 11 কমপ্লিট ভিডিও আমি দিয়ে দেবো SN1 SN2 উপরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট চলে যাচ্ছে একদম ডাইরেক্ট আমি রিয়াকশানে চলে যাচ্ছি, ঠিক আছে। বলছে প্রথম রিয়াকশানটা বলছে যেটা নিউক্লিয় ফাইলটা, সেখানে হচ্ছে নিউক্লিয় ফাইলটা বলছে ওয়াটার, ওয়াটারটা কি, তাহলে এগুলো কী হচ্ছে সব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান হচ্ছে, তাহলে ওয়াটার নিউক্লিয় ফাইল। ধরো আমি নিয়েছি একটা, ধরো আমি নিয়েছি আর এক্স, তাকে আমি দিয়েছি ওয়াটার, বলছে তৈরি হচ্ছে ROH প্লাস H6, বলছে এই রিয়াকশানটা হচ্ছে SN1 মেকানিজম দিয়ে। কীভাবে হচ্ছে, আচ্ছা কেন SN1 হচ্ছে, বলছে দেখো এভাবে RX থাকে, তো সেটা SN1 রিয়াকশান, মানে কি RDA স্টেপটা কোনটা, রেড ডিনামাইটিং স্টেপ, R প্লাস তৈরি হলো, মানে কি প্রথমে এক্সটা বেরিয়ে গেল, গিয়ে R প্লাস তৈরি হলো। এইটা যদি স্টেবল হয় তাহলে কী হবে, এবার এখানে নিউক্লিয় ফাইল কোনটা, নিউক্লিয় ফাইল হচ্ছে ওয়াটার H2O, এই যে অক্সিজেনের লোন পেয়ারটা আছে ও কী করলো, একে ধরলো। অক্সিজেনের এই যে তোমার ওয়াটার যেটা আছে জল, এর নিউক্লিওফিলিসিটি খুব কম বা খুব লো, যেহেতু নিউক্লিওফিলিসিটি খুব লো তাহলে ও কি সঙ্গে সঙ্গে অ্যাটাক করে তো বের করতে পারতো, কিন্তু যেহেতু এর নিউক্লিওফিলিসিটি শক্তি যেহেতু কম, তাহলে বলছে বাবা তুই বেরিয়ে যা, তারপরে আমি ঢুকছি, আমি তো গুঁতো মেরে তোমাকে বের করতে পারবো না, তাহলে তুমি আগে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে তুমি ঠিকঠাক হও, তারপর আমি আসছি। কারণ এর সাহস নেই মানে কি, ইন দ্য সেন্স এর নিউক্লিওফিলিসিটি কম, শক্তি কম। তাহলে যেহেতু নিউক্লিওফিলিসিটি কম তাহলে কি হবে, এটা SN1 রিয়াকশন, মানে আগে অ্যাটাক করতে পারছে না, এই শেপটাও অ্যাটাক করতে পারছে না, ও এই শেপটার পরে R প্লাস তৈরি হওয়ার পরে অ্যাটাক করছে, ঠিক আছে। তাহলে কি তৈরি হবে, ROH, ওয়াটারটাকে ভেঙে নিলাম, HH, অক্সিজেনের লোন পেতে অ্যাটাক করেছে মানে কি প্লাস, নেক্সট স্টেপে কী হবে, আচ্ছা এক্স মাইনাসটা ঘুরে বেড়াচ্ছে, নেক্সট স্টেপে কী হবে, এই যে এক্স মাইনাসটা, মানে তুমি বলতে পারো যে এটা এই বন্ডটা ভেঙে গেছে, ভেঙে এই যেহেতু এটাকে নিউট্রালাইজ করতে হবে, অক্সিজেনের উপর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ মানে কি আনস্টেবল, তাহলে এটাকে নিউট্রালাইজ করার জন্য কি হবে, এই বন্ডটা ভেঙে এর উপরে পড়লো, তাহলে হয়ে গেল ROH, আর এটা যদি বন্ডটা ভেঙে যায় তার মানে কি এটা H প্লাস তৈরি হয়ে গেল, H প্লাস আর এক্স মাইনাস মিলে H6, ক্লিয়ার। তাহলে কি হলো, অ্যালকোহল তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি জল দিয়ে এইভাবে তুমি মানে হ্যালো অ্যালকেন্স থেকে অ্যালকোহল তৈরি করতে পারো। রিয়াকশানটা কি মেকানিজম দিয়ে যাবে, SN1 থ্রুতে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। পজ করে লিখে নাও, আমি নেক্সট পেজ যাচ্ছি। ওকে।
নেক্সট বলছে যে তুমি ধরো আমি বলছি যে এখানে ওএইচ মাইনাসটাকে, নেক্সট বলছি ওএইচ মাইনাসটা হচ্ছে হবে কি নিউক্লিওফাইল। কীভাবে বলছে, ধরো তুমি আর এক্স নিয়েছো, ওই একই রকম। আচ্ছা আমি তো একটু এক্সাম্পল দিলাম না, এই বাবা। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এক্সাম্পলকে আর এর জায়গায় কিছু একটা লিখে দাও। আর এর জায়গায় ধরো আমি বললাম যে CH3, আরে দাঁড়াও এক সেকেন্ড, ধরো আমি বললাম যে CH3 বিআর, ঠিক আছে? CH3 বিআর এর সাথে ওয়াটার দিয়ে দিয়েছি, কি তৈরি হবে? CH3OH প্লাস HBr। কি রিয়াকশন মেকানিজম কি? SN1, ঠিক আছে? CH3 বিআর প্লাস যদি H2 দাও তাহলে CH3OH প্লাস HBr, SN1 মেকানিজম। ক্লিয়ার? নেক্সট আমি এর ক্ষেত্রে যেটা বলছিলাম OH মাইনাস নিউক্লিওফাইল। আচ্ছা এখানে রিয়েজেন্ট কি দিতে হয়? বলছে এখানে রিয়েজেন্ট দিতে হবে অ্যাকুয়াস KOH। অ্যাকুয়াস মানে কি? জলীয়, বাংলা লিখতে পারো জলীয়, ঠিক আছে? জলীয় KOH, বা তুমি দিতে পারো অ্যাকুয়াস AgOH মানে সিলভার হাইড্রোক্সাইড। তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা জলীয় সিলভার হাইড্রোক্সাইড দিলে কি হবে? ROH প্লাস এর সঙ্গে হলে তো কি হবে? KX, আর এর সঙ্গে হলে AgX। মানে তুমি যদি এটা দাও তাহলে KX তৈরি হবে, এটা দিলে AgX তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা কীভাবে হচ্ছে এটা? কি মেকানিজম দিয়ে যাচ্ছে দেখো, বলছে অ্যাকুয়াস KOH যখন করছো না তখন কি হচ্ছে? K প্লাস OH মাইনাসে ভেঙে যাচ্ছে। KOH মানে কি? জলে দ্রবীভূত হয়ে K প্লাস OH মাইনাস ভেঙেছে। এই যে OH মাইনাসটা কি? এটা হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল, প্রচন্ড স্ট্রং। তো ও কি করছে? এর বেরোনোর অপেক্ষায় থাকছে না, ও কি করছে? ও গিয়ে একে ব্যাক সাইডে অ্যাটাক করলো, করে বের করে দিচ্ছে। মানে তৈরি হলো ROH প্লাস X মাইনাস, আর আগে ছিল এখানে K প্লাস আর X মাইনাস মিলে হয়ে গেল কি? KX, মানে ROH প্লাস KX। তাহলে দেখো এটা OH সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে বের করলো, তাহলে এটা কি মেকানিজম হবে? SN2। ক্লিয়ার? এটা কি? SN2 মেকানিজম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা নেক্সট বলছে একটা নিউক্লিওফাইল নাও, বলছে RC∼C মাইনাস, এই একটা নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইল। ও আমি এক্সাম্পল দিতেই ভুলে যাচ্ছি। আচ্ছা এক্সাম্পল এই একই রকম করো, কি এক্সাম্পল নেবে? ধরো আমি বললাম যে ধরো CH3I প্লাস, ধরো মানে প্লাস না, আমি অ্যারো দিয়ে বললাম যে এখানে দিয়ে হয়েছে অ্যাকুয়াস KOH, কি তৈরি হবে? CH3OH প্লাস কি KI। ক্লিয়ার? আগেরটার মতো, শুধু এখানটা SN2 মেকানিজম, ওখানটা ছিল SN1 মেকানিজম। আচ্ছা এখানে দেখো এটা কি হচ্ছে? এটা যদি আমি নিউক্লিওফাইল নেই, ধরো আমি নিয়েছি এরকম RC∼C মাইনাস Na প্লাস, মাইনাস তো থাকতে পারে না এইভাবে, তার সঙ্গেটা Na প্লাস থাকলো, ঠিক আছে? ধরো এর সাথে আমি একটা হ্যালো অ্যালকেন্স নিয়ে এসেছি, ধরো আমি লিখলাম CH3Br, কী হবে? SN2 মেকানিজম। কী হবে? এটা খুব স্ট্রং নিউক্লিওফাইল, এ কী করবে? একে ধরবে, বিআরটাকে বের করে দেবে, তাহলে কী তৈরি হবে? RC∼C CH3 প্লাস, দেখো এটা যদি বেরিয়ে যায় তাহলে কী হয়ে বেরোবে? Br মাইনাস হয়ে বেরোবে, তাই তো? আর এখানে ছিল Na প্লাস, তাহলে কী হবে? Na প্লাস আর Br মাইনাস মিলে NaBr, তাহলে গেল RC∼C CH3 দিস। তাহলে এখানে আর এর বদলে আমি যদি H নিই একই রকম হবে। ধরো আমি নিয়েছি C মাইনাস Na প্লাস, বলো তোমরা কী হবে তাহলে এটা? আমি ধরো এখানে বললাম CH3I নিয়েছি, বলো এই মেকানিজমটা নিজেরা করো, কীরকম করবে? এই যে ধরলো, বের করলো, তাহলে কি HC∼CI। আচ্ছা একে ধরছে কেন, আর কে ধরছে কেন? কোশ্চেন মনে যাচ্ছে তো নাকি? করিয়েছিলাম তো, তাও বলছি। এই দেখো এই যে X মানে যেটা ধরো আমার ধরো RX আছে, মানে আর কে গিয়েই অ্যাটাক কেন করছে নিউক্লিওফাইল? কেন করছে? X কি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রন টানছে মানে কি এটা ডেল্টা নেগেটিভ হবে, এটা ডেল্টা পজিটিভ হবে, তাহলে নেগেটিভ কাকে কি অ্যাটাক করবে? পজিটিভকে অ্যাটাক করবে। দেখো নেগেটিভ কাকে কি অ্যাটাক করছে? এটা তো ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, কারণ ইলেকট্রন টানছে মাইনাস আই ইফেক্ট, তাহলে এখানে অ্যাটাক করছে, এটাকে বের করছে, তাহলে এটা তৈরি হয়ে গেল।
ও মা ঠিক লিখেছি না, ঠিক লিখিনি, এটা CH3, সরি, এটা CH3 প্লাস কী হবে Na প্লাস আর I মাইনাস, মানে কী হবে Na I। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তোমাদের যেটা করানো হোক সেটা হচ্ছে ধরো OR গ্রুপ আছে, ঠিক আছে, OR। আচ্ছা, মানে আমি 4 নম্বর বুঝলাম যে OR নিউক্লিওফাইল। ধরো OR টাইপের কিছু একটা নিউক্লিওফাইল আছে, ঠিক আছে, তাহলে কী হবে? ধরো আমার দেওয়া আছে, আমি বললাম আমি নিয়েছি RONA, আর এর জায়গায় কিছু লিখে দাও, মানে কি কিছু একটা অক্সাইড, সোডিয়াম অ্যালকোক্সাইড বলতে পারো, ঠিক আছে। তাহলে এটা মাইনাস, এটা প্লাস। এখানে তুমি নিয়ে এসো, ধরো আমি কিছুটা নিলাম, ধরো R'(X), মানে একটা হ্যালো এই এরকম CH3 বিয়ারের জায়গায় আমি R'(X) নিয়েছি। কী হবে? ধরলো, বের করলো, তাহলে কী হবে ROR' প্লাস NX। আচ্ছা, এটাকে কি বলবে? এটা হচ্ছে কি ইথার, তাই তো? ইথার তো এরকম লিখে ROR', তাহলে ইথার তৈরি হবে। তাহলে ইথার তৈরি একটা ব্যাপার পেয়ে গেলে এখানটায়। ধরো তুমি একটা এক্সাম্পল নিয়ে নাও, ধরো আমি বললাম যে এখানটা ধরো CH3 CH2O মাইনাস Na প্লাস, তার সঙ্গে আমি নিয়ে এসেছি CH3 CH2I। তাহলে কি হবে? এটা কি অ্যাটাক করলো, এটা বের করলো, ঠিক আয়োডিনের পাশের কার্বনটাকে কিন্তু অ্যাটাক করবে, কারণ কি এটাই বেশি ডেল্টা পজিটিভ হবে, কারণ ডাইরেক্ট আয়োডিনের কাছ থেকে টানছে, তাহলে এটা বেশি ডেল্টা পজিটিভ হবে। আচ্ছা, তাহলে এখানে মাইনাসটার জন্য একে প্রেফার করবে অ্যাটাক করতে, তাহলে কী তৈরি হবে? CH3 CH2, দেখো ও থেকে অ্যাটাক হয়েছে মানে কি ওর সঙ্গে বন্ড হয়েছে কার? CH2, আর এদিকে আছে CH3 প্লাস I মাইনাস বেরিয়ে গেছে, আর এখানে NM প্লাস আছে, মানে কি NaI। ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি আজকের লেকচার এই অবধি থাক, ঠিক আছে। নেক্সট দিন আমি এর আবার কন্টিনিউশন করবো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন কিছু কিছু আছে, তাহলে এর কন্টিনিউশনটা নেক্সট দিন হবে। আজকের লেকচার মোটামুটি এই অবধি থাক, এইগুলো রিঅ্যাকশনগুলো প্র্যাকটিস করো, বইতে কিছু রিঅ্যাকশন পেলে, নতুন রিঅ্যাকশন পেলে খাতায় তুলে রাখো, প্র্যাকটিস করো, ঠিক আছে। আর SN1 অ্যান্ড SN2 মেকানিজম যারা 11কে যাদেরকে আমি পড়িয়েছিলাম, তারা আরেকবার ওটাকে রিক্যাপিচুলেট করে নাও। আগেরবার ওই খাতাটা দেখে, ওই নোটটা দেখে, আগেরবার যেগুলো করিয়েছিলাম ওইটাকে একদম দেখে তারপর এইগুলো করতে আরম্ভ করো, ঠিক আছে। ওকে, আজকের মতো এই অবধি থাক।